একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চপাটাঘাতের চোটে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটপটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল অরু, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চড়ের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা, কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসিয়ে দিতে। অনুর আগে ফোঁসফাঁস করছে দেখে অরু কেঁদেই ফেলল। অরু ঠোঁট উল্টে ফুপিয়ে কেঁদে উঠে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনুর দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? অরু বলতে চাইল, কি আবার, এবারের ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধে নায় হাত তুলত। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে অরু সেসব ভাবতে চায় না। তাই অরু অভিমানে চিৎকার করে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির উপর রাখিস। আমি কি তোর সদব না পা? অনুর রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমির করে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই, তাই না? অরু অবাক হয়ে বলল, এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। অরু চিৎকার করে উঠল, কি করেছি প্লিজ খুলে বলবি? অনু ল্যাপটপটা এগিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন মেল। সবকটি আমেরিকা থেকে এসেছে, যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। অরু কাঁদতে কাঁদতে বলল, আপা, কোম্পানি থেকে মেল এসেছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলল, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেলের ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজে আসত না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেলই পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাহত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে, সেটা অরু কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেলটায় চোখ বোলাল। সকল নিয়ম নীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, সিএফও, জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। অরু নামটা দ্বিতীয়বার আওড়ে বলল, প্রত্যয় এহসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলল, হবে হয়তো কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কেউ। অরু একে একে সবগুলো টিকিট চেক করল। তার মধ্যে অরোরা শেখ নামেও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে কিছুটা অবাক হয়ে বলল, আমি বুঝলাম না অরু, তোর জন্যও টিকিট পাঠানো হয়েছে? তুই অবশ্য না গেলেও হতো। অরু আশ্চর্যান্বিত হয়ে পেছনে চেয়ে বলল, কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবি আর আমি এই ফাঁকা কীর্তিকুঞ্জে একা একা থাকব? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সদ্বোন। অনু বিরক্ত হয়ে বলল, হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। অরু পাল্টা প্রশ্ন করল, কেন বলছিস? অনু দীর্ঘশ্বাস ফেলে ম্লান স্বরে তুলল, যতই উন্নত চিকিৎসা হোক না কেন,
মায়ের কাছাকাছি সবসময়ই আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কীর্তিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলল, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর নিশ্চয়ই তিনি আর আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলল, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে অনুতপ্ত স্বরে বলল, তুই না পা, আমিই সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। অনু মুচকি হেসে বলল, হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। অরু কৌতূহলী হয়ে বলল, কি শর্ত? অনু হাসি মুখে বলল, এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলল, আপা, আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর ডাইনিংয়ের দিকে যেতে যেতে অরু মনে বলল, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার। প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তির্যক সূর্যকিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পতপত করে উঠছে রশিতে শুকোতে দেওয়া সারি সারি জামাকাপড়। সেগুলোই নিতে এসেছে অরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শ্যাওলা পড়া চ্যাপ্টা রেলিংয়ের ওপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমিরে শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপরেই মহল, বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পিছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সবকিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহুদূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কি অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। অরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবেও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। অরু নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজি বের করে নেব আপনাকে। অরুর দিবাস্বপ্নে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খাই আওয়াজে। অনু নিচ থেকে চিৎকার করে বলল, কিরে অরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইজ, ইয়েস ইট ইজ। এই যেমন ২৪ ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নামকরা বাড়ি কীর্তিকুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝির হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরেও হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিচ্ছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই প্রথমবারই জানল অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানিই ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসছে সবসময়, তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে, এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে অরুর। যার জের ধরে এত দূর চলে এসছে, তবুও নিজের বান্ধবীদের একটা বার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে।
সান ফ্রান্সিসকোর শহুরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘণ্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তায় মাঝে মধ্যে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছু দূর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই অরু বোধ করল এদেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটখাটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামল গাড়িটা। এতক্ষণ সবকিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। অনু জানালার কাঁচের ওপর হাত চাপড়ে বলল, কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, এমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ডপ্রুফ কাঁচ গলিয়ে সে কথা অরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামল। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভারের মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দিস ইজ হাউস পাসওয়ার্ড। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। অরু এখনও নিশ্চুপ, শুধু ওপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাল। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হল না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বলল সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয়, বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্ম্যালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না, মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। অরু চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না, যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। অনু ধমক দেওয়ার সুরি বলল, পাগলামি করিস না, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া আমি তোকে কি বলেছি, আমার কথা শুনবি? অরু ঠোঁট উল্টে প্রায় কেঁদে ফেলে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। অনু অরুর কাঁধ চেপে ধরে আশ্বস্ত করে বলে, আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? অরু ঘাড় কাত করে সায় জানাল। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে, যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। অরু মাথা নিচু করে বিড়বিড় করে বলে, কিভাবে ফোন করব, আমার কাছে তো সিম কার্ডই নেই। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধহয় এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি অরুর। চারদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলেও। আশ্চর্য হলেও সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হল না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলার পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার একপাশে আধুনিক ঢাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল। কিচেন আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনেই গোলাকার ডাইনিং। হলরুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান।
ডিভানের ওপর এবড়ো থেবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। অরু ভ্রু কুঁচকে নিজেকে প্রশ্ন করল, টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল। দেখল দক্ষিণ দিকের দেয়ালটা পুরোটাই কাঁচের। অরু ঠোঁট উল্টে মিনমিন করে বলল, বোরিং, প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝড়ঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাঁচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামাকাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু! সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুমকাতুরে অরু। অরু! অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও শব্দ করে ডাকে, অরু, ওঠ! অরু ঘুমের ঘোরেই আদুরে গলায় বিড়বিড় করে বলল, ঘুমাতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কুশানের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশানে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় জান যায় যায় অবস্থা। ও চোখ খিচিয়ে অস্পষ্ট সুরে ফিসফিস করে বলল, অরু, ওঠ, এটা তোর রুম নয়, আর না তুই বাংলাদেশে আছিস। আমরা আজ সন্ধেই আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারোর রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগল। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসল অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখাল। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখল ফুল স্লিভ, সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলকেই এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়েন কীর্তিক চৌধুরী। অরুর মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকেই অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই তাহারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না অরু। কেবল নিঃশব্দে ভয়ার্ত ঢোক গিলল। অনু তাড়া দিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাবার সময় খুব সতর্ক হয়ে আরও একবার পেছনে তাকায় ও। পেছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কীর্তিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল। ওরা চলে গেলে কীর্তিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আটকে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করেই বিছানায় গা এলিয়ে দিল। কুশানটা এখনও অরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশেই সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কীর্তিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কীর্তিক বলল, এত বড় কবে হয়ে গেল? নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাঁচের জানালার ফাঁক গলিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার, সবকিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল ৯টার অ্যালার্ম বেজেই যাচ্ছে অনর্গল। অরু চোখ মেলে শটান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্ম ওর ঘুম ভাঙাতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে। সে হিসাবে বাংলাদেশে এখন সন্ধে রাত।
রাত দিনের এই তারতম্যের কারণেই সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে অরু। তার ওপর রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নিয়ে একেবারে সিংহের গুহায় গিয়ে হাজিরা দিয়ে এসেছে। কি ভয়াবহ, ভাবলে এখনও পিলে চমকে ওঠে অরুর। সকাল 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হসপিটালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচিওরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্বজ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয় সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। অরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকেই হাঁক পেড়ে পেড়ে ডেকে চলেছে তখন থেকে। অপরিচিত যুবকটি নিচ থেকে চিৎকার করে ডাকল, জেকে, জেকে, আমি জানি তুই রুমে আছিস, নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি ওপরেই চলে আসব, ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই ওপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হচকচিয়ে গেল সে। সে অবাক হয়ে বিড়বিড় করে বলল, এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? ভুল অ্যাড্রেসে আসিনি তো। অরু রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলায় আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথা মাঝপথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কীর্তিকও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কীর্তিক। ওর মুখভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কীর্তিকের মুখের দিকে। অনুভূতিহীন টকটকে ফর্সা মুখশ্রী জুড়ে দুদিন ক্লিন শেভ না করা খড় দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়, সেই সাথে আটা আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কীর্তিককে অরুর চোখে গ্রিক গডের মতোই সুদর্শন ঠেকল। কীর্তিক নিষ্প্রভ কণ্ঠে বলল, গো ব্যাক টু ইয়োর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। অরু বেকুপের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করল, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কীর্তিকের দৃষ্টি এখনও একইভাবে সামনের দিকেই স্থির। কীর্তিক এবার আরও শান্তস্বরে আদেশ দিল, গো ব্যাক টু ইয়োর রুম। শান্ত, নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কীর্তিকের এক্সপ্রেশন বা বাচনভঙ্গিমা কিছুই মাথায় ঢুকল না অরুর। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করল, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না অকথনে অভাত্রা লোক অন্যের বাসায় ঢুকে জেকে জেকে বলে চেঁচাচ্ছে? ওটাকে আগে বিদায় করতে হবে। কীর্তিক দাঁতে দাঁত চেপে বলল, রুমে যেতে বলেছি তোকে। এবার কাট স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়েই কথাটা বলল কীর্তিক। অরু ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হল ও 8 বছর আগের কীর্তিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডানপিটে মস্তিষ্কটা সচকিত হয়ে উঠল। মনে মনে ভাবল, উনি যা বলবেন সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাব? মনে মনেই নিজেকে মিস সাহসী অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কীর্তিক আবারও তাগা দিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? অরু একরোকা ভঙ্গিতে বলল, যাব না। এই যেন অরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কীর্তিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করল। তারপর রুষ্ট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু। কীর্তিকের ঘুম ঘুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আবারও বক্ষ পিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব করল অরু। কেন যেন মনে হল অরু নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সবথেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন, বরং নতুন উদ্যমে কীর্তিকের কথার কাটকাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে। যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলার তৃতীয় ব্যক্তির। যুবকটি সিঁড়ির গোড়া থেকে বলল, কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কীর্তিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কীর্তিকের পেছন থেকে
রোগা অরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতপর কীর্তিক শীতল গলায় বলল, কি চাই? সায়র অবাক হয়ে প্রশ্ন করল, চাই মানে? আমেরিকান সুপারমডেল সায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? কীর্তিক তাচ্ছিল্য ভরে বলল, না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। সায়র চিৎকার করে উঠল, কি? কীর্তিক জেরা করার ভঙ্গিতে বলল, তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? সায়র এক নাগারে অনুযোগ করে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হুটহাট ওঝাও হয়ে যাস। কোনোদিন দেখব একা একাই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে, তুই আসলেই মানুষ তো নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু, সত্যি করে বল। কীর্তিক নিষ্পৃহ কণ্ঠে বলল, তোর ইচ্ছা, যা খুশি একটা ভেবে নে। সায়র বিরক্তিতে চোখ মুখ খিচিয়ে এক নাগারে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কীর্তিকের পেছনে এখনও ঠাঁয়ে দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কীর্তিক ওর কবজিটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ সায়রের মুখ ননস্টপ চলছে। এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হল সায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কীর্তিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কীর্তিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়েই সায়র কৌতূহলী এবং কিছুটা ভীত হয়ে বলল, তোর পেছনে ওটা কি জেকে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরল নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। সায়র হলো এমন এক মানুষ যে বললে কলকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কীর্তিককে পজেসড বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইটি টেনে নিজের চোখ দুটো খিচিয়ে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কীর্তিক। সায়র সচকিত নজরে ওর পেছনে চাইল। দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গরনের পিচ্ছি একটা মেয়ে বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তিম ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সায়র পিচ্চিটার গাল টেনে দেবে বলে, কিন্তু সে আশায় এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিল। ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কীর্তিক। সায়র উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলোর মতো শরীর। কীর্তিক দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, লাগার জন্যেই মেরেছি। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। সায়র প্রশ্ন করল, ব্যাপারটা এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, কে ও? কীর্তিক নিষ্প্রভ গলায় বলল, নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙিয়ে ধাপধাপ করে নিচে নেমে যায় কীর্তিক। সায়র কীর্তিকের পেছন পেছন নামতে নামতে রহস্যময় হাসিতে বলল, বা এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারে কীর্তিক। কীর্তিক গর্জে উঠে বলল, মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট উইমেন। সায়র আবারও জানতে চাইল, তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কীর্তিক উদাসীনভাবে বলল, বললাম তো, নো ওয়ান, ট্রিট হার লাইক আ সার্ভেন্ট। সায়র বুঝল কীর্তিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কীর্তিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছল অরুর। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এটুটুকু সহ্য করতে পারবে না, তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেওয়ালে লেগে কনুইয়ের কাছটা ছিলে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গেছে। কীর্তিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল অরু। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কীর্তিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্ত মানুষের মতো কপালে ভাঁজ রেখে বলল, অ্যালিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কীর্তিক মনিটরে দৃষ্টি রেখেই
চুইংগাম চিবুতে চিবুতে বলল, আই নো। সায়র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে অ্যালিসার সাথে। কীর্তিক নীরস গলায় পাল্টা প্রশ্ন করল, তুই আছিস কি করতে? সায়র সতর্ক বার্তার সুরে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে হবে। এবার শুধুমাত্র অ্যালিসা নয়, আমরা 4 জনই টার্গেট। কীর্তিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডেয়ার টু টাচ, আই সোয়ার আই উইল কিল হিম। সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছড়ল, কি বলছিস বিড়বিড় করে? কাকে মারবি তুই? কীর্তিক ওর ভয়ানক শীতল চাউনি নিক্ষেপ করল সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাউনি। ওর চোখ জোড়াই যেন একটা জীবন্ত থ্রেট। ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কীর্তিক, অ্যালিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলেই গিয়েছে ফিরতে সন্ধে হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না অরু। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। অরু দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে। সায়ল হাসি মুখে হাঁক পেড়ে বলল, এই যে অ্যালোকেশি, খেতে এসো। অরু 2 পা সামনে বাড়িয়ে করিডোর দিয়ে নিচে চাইল, দেখল এপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়েই হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কীর্তিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। অরু এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। অরু প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে 1 টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পটেটো। অরু অসহায় চোখে তাকিয়ে প্রশ্ন করল, ম্যাস, এটুকুই লাঞ্চ? সায়র একবার অরুর দিকে আর একবার কীর্তিকের দিকে তাকাচ্ছে। কীর্তিক খেতে খেতেই নির্লিপ্ত গলায় বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো অরুর। আমেরিকা এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যাঃ! মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো অরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশড পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাতখোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতের কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ির মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারদিক। সায়র নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কীর্তিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কীর্তিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর 1 প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখল অরু। গরম খিচুড়ির গন্ধে খিদে পেট গুড়গুড়ে উঠল ওর। অরু সায়রকে উদ্দেশ্য করে বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে? গরম খিচুড়ি মুখে নিই আবেশে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তিমাখা হাসি দিয়ে সায়র কীর্তিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত। এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলব, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নিদৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কীর্তিক। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। সে অবাক হয়ে প্রশ্ন করল, মানে? কীর্তিক ঘৃণা ভরে বলল, ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষের মেয়ে। কীর্তিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না অরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি,
উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপ বোনই নই। আমার নাম অরোরা শেখ। কীর্তিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখল না। ও অরুর কথার জবাবে একরাশ উচ্ছ্বাস নিয়ে জানায়, আমি সায়র আহমেদ, তবে বাংলাদেশি নই, ইন্ডিয়ান। আমার হোমটাউন দার্জিলিংয়ে। দার্জিলিং নামটা শুনতেই আগ্রহের প্রবণতা বনভাসী হল অরুর। দার্জিলিং আর কাশ্মীর ওর পছন্দের লিস্টে সবার আগে। জীবনে একবার হলেও জায়গাগুলোতে যেতে চায় অরু। পাহাড়ের গায়ে জমে থাকা মেঘ, বৃষ্টি, বরফ, ঝর্ণা সব কিছু নিজ হাতে ছুঁয়ে দেখতে চায়। নিজের মন গহীনে লুকোনো ইচ্ছের খানিক পর পর্দা খুলে যাওয়ার দরুন অরু বলল, জানেন, দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া আমার অনেক দিনের স্বপ্ন। সায়র উৎসাহী হয়ে জিজ্ঞেস করল, তাই কোথায় ঘুরতে চাও দার্জিলিংয়ে, আর কার সাথে যাবে? অরু বলতে চাইল, অরুর মুখ থেকে কথার বহর বের হতে না হতেই সশব্দে হাতের কাঁটা চামচটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে পড়ল কীর্তিক। কয়েক কদম এগিয়ে গিয়ে অরুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আই হেট বেঙ্গলি ফুড, ইভেন এভরিথিং। সো নেক্সট টাইম আমার বাসায় এসব চিপ রান্না, চিপ আলোচনা কোনোটাই করার সাহস করবি না। আই ওয়ার্ন ইউ। উরু শঙ্কিত হয়ে দুপা পিছিয়ে গেল। চোখের সামনে কি ঘটছে, কেন ঘটছে বুঝে উঠতে একটু সময় লাগল। কীর্তিক বারবার ওকে অপমান করছে, ভেঙে ফেলতে চাইছে, কিন্তু কেন? বয়সে ওর থেকে অনেক বড় বলে? তবে অরুও তো চুপ মেরে যাবার মেয়ে নয়। কীর্তিকের সূক্ষ্ম অপমানের জবাবে অরু পাল্টা তীর ছুঁড়ে বলল, আমি যতদূর জানি আপনি নিজেও খাঁটি বাঙালি, তার ওপর নামকরা রাজনৈতিক বংশের ছেলে। ব্যাস, এইটুকু বলারই ফুরসত পেল অরু। এরপরই টেবিলে রাখা স্টেক কাটার সিলভার রঙের ছুরিটা ওর গলায় চেপে ধরে কীর্তিক। সায়ার হচক্কে উঠে বলল, হোয়াটস রং জেকে, কি করছিস সেটা? কীর্তিক দাঁত দিয়ে দাঁত পিষে ফেলে সায়ারকে থামিয়ে দিয়ে বলল, আমাদের মধ্যে কথা বলতে আসিস না সায়ার। ও যেভাবে আমাদের কথাটা উচ্চারণ করল, মনে হচ্ছে স্বামী স্ত্রী তাদের স্টুপিড সাংসারিক ঝগড়া করছে আর ও তৃতীয় ব্যক্তি হয়ে আগ বাড়িয়ে তাদের ঝগড়া থামাতে এসেছে। কিন্তু ব্যাপারটা তো তেমন নয়। সায়ার একদিনেই বুঝে গিয়েছে কীর্তিক মেয়েটাকে অসম্ভব অপছন্দ করে। তাহলে কে রেখে গেল মেয়েটাকে এখানে, এই জমের হাতে? এখন না হয় সায়ার আছে, কিন্তু রাতবিরাতে হুট করে জেকে রেগে গেলে তখন কি হবে? সায়ার ভাবতে ভাবতে শটান বসে পড়ল। কীর্তিক এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। ভয়ে নিজের জামা নিজে শক্ত করে চেপে ধরে রেখেছে অরু। চোখ দুটো জলে ছলছল করছে, এই গড়িয়ে পড়ল বলে। কীর্তিক ক্ষিপ্ত কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয়। এখন থেকে আমি যা বলবো তুই সেটাই করবি। আমার সামনে মোটেই ফাকিং তেজ দেখাতে আসবি না, নয়তো তোর তেজ গলিয়ে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মাইন্ডেড। ক্ষিপ্ততা স্পুষ্ট ওর দু চোখে, সেই সাথে মুখের কথাগুলো চপেটা ঘাতের মতোই শক্তিশালী। তবু কত নির্বিঘ্নে কথাগুলো বলে রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল কীর্তিক। কীর্তিক চলে যেতেই অরুর চোখের জলের বাঁধ ভেঙে যায়। অসহায়ের মতো নিজের চোখের জলকে থামাতে বারবার চোখ মুছছে অরু। অভিমানী কান্নায় নাকের ডগাটা লাল হয়ে গিয়েছে। সায়র এগিয়ে গিয়ে নিজের রুমালটা অরুর দিকে এগিয়ে দিয়ে নরম গলায় বলল, মুখটা মুছে না অরু। অরু নিল না, বরং দৌড়ে হলরুম ছেড়ে দোতলার ছাদ বারান্দায় চলে গেল। বড্ড আত্মসম্মানে লেগেছে ওর। একজন অপরিচিত মানুষের সামনে এতটা অপমানিত এর আগে কখনো হয়নিও। কীর্তিক কেন ওকে দুচোখে দেখতে পারে না, কেন ওর উপর সবসময় ক্ষিপ্ত হয়ে থাকে, তা আজও ধরতে পারে না অরু। এদিকে সায়র নিজেও কীর্তিকের কাণ্ডে বিরক্ত। কোনো এক অজানা কারণে অস্বাভাবিক রাগ ওর। কখন কি কারণে রেগে যায় সেটা কেবল ওই জানে। আর একবার রেগে গেলে তো কথাই নেই, এমন সব ভয়াবহ কাজ করে যেগুলো স্বাভাবিক মানুষের দ্বারা সম্ভব নয়। এত রগচটা স্বভাব নিয়ে কীর্তিক যে কি করে কলেজের প্রফেসর ভেবে পায় না সায়র। সায়র অনমনেই বলে উঠল, কিন্তু অরু তো রেগে যাওয়ার মতো কিছুই করেনি। এত ছোট একটা মেয়ের সাথে এত বাজে ব্যবহার করার কি মানে আছে? আশ্চর্য। সন্ধ্যায় কীর্তিককে বিদায় জানিয়ে চলে যায় সায়র। আজ রোববার ছিল বলেই এসেছিল।
প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে এলিসা, সায়র নয়তো অর্ণব কেউ না কেউ কীর্তিকের সাথে দেখা করতে এই জনমানবহীন নীরব স্টেটে আসে। নয়তো মাসের পর মাস গেলেও কীর্তিকের কোনো খোঁজ মেলে না, না কোনো সোশ্যাল মিডিয়া, না কোনো ইন্টারনেট, না কোনো ফেস টু ফেস আলাপ। অনেকটা অস্বাভাবিক লাইফস্টাইলই বলা চলে ওর। স্বাভাবিক মানুষ এভাবে একা একা থাকলে দমবন্ন হয়ে মারা যাবে নিশ্চিত। প্রয়োজনের বাইরে গিয়ে ও শুধুই একটা কাজই করে, সেটা বাইক রাইডিং। কীর্তিক সায়রকে এগিয়ে দিতে গেটের কাছে এলে সায়র গাড়িতে উঠতে উঠতে বলল, প্লিজ ভাই, মেয়েটাকে আঘাত করিস না, বড্ড মিষ্টি মেয়েটা। তুই ওকে রাখতে না চাইলে বলিস, আমি আমার বাসায় নিয়ে পুতুল বানিয়ে সাজিয়ে রাখব ওকে, তবু ওকে টর্চার করিস না, আই রিকোয়েস্ট ইউ। সায়রের কথায় জিভ দিয়ে গাল ঠেলে একটা তির্যক আর রহস্যময় হাসি দিয়ে কীর্তিক বলল, আর ইউ ফাকিং কিডিং মি? নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? সায়র ভ্রু কুচকে শুধালো, কিছু বললি? কীর্তিক নিষ্পৃহ গলায় জবাব দিল, নাথিং, তুই যা, আর দয়া করে প্রত্যেক উইকেন্ডে ৩ জন মিলে আমাকে জ্বালানোটা বন্ধ কর। সায়র নিজের ছাদখোলা বিএমডব্লিউ নিয়ে উল্টো পথে যেতে যেতে পেছনে না ঘুরেই হাত নাড়িয়ে বলল, সি ইউ ইন নেক্সট উইকেন্ড, বাই বাই। সন্ধ্যার দিকে অনুও ফিরে আসে। রুমে গিয়ে পরনের মোটা কোট খুলে চারদিকে খুঁজতে শুরু করে অরুকি, কিন্তু কোথাও অরু নেই। ও ডাকতে ডাকতে করিডোরের অন্য মাথায় গিয়ে দেখল অরু চুপচাপ ছাদ বারান্দার মেঝেতে বসে আছে, হাত দুটো দিয়ে রেখেছে ঠান্ডা রেলিংয়ে, তার উপর চিবুক। কাঁচ ঠেলে বারান্দায় পা রাখতেই হু হু বাতাসে হাড় হিম হয়ে এলো অনুর। এই ঠান্ডার মধ্যে অরু কিভাবে বারান্দায় বসে আছে বুঝে উঠতে পারল না অনু। তটস্থ গতিতে অরুকে টেনে ভেতরে নিয়ে আসলো ও। অরুর ফর্সা মুখ ঠান্ডায় নীল বর্ণ ধারণ করেছে, মুখটা শুকিয়ে এইটুকুনি হয়ে আছে। অনু উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, ঠিক আছিস বোন, খেয়েছিস দুপুরে? অনুর প্রশ্নে সচকিত হয়ে উঠল অরু। শরীরের ক্লান্তিটুকু ঝেড়ে ফেলে দিয়ে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে বলল, খেয়েছি আপা, ভেতরে হাঁসফাঁস লাগছিল তাই বাইরে এসে একটু বসলাম। তুই খেয়েছিস? আর মা কেমন আছে? আমি দেখতে যাব মাকে। অনু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, মা আইসিইউতে আছে রে অরু, এখন গেলেও কাছে যেতে পারবি না, তার চেয়ে বরং কেবিনে শিফট করুক, তখন না হয় যাবি। অরু বিষণ্ণ স্বরে জিজ্ঞেস করল, তোর কষ্ট হচ্ছে আপা, তাই না? অনু সাহস দিয়ে বলল, না রে, কীর্তিক ভাইয়া আগেভাগেই কোম্পানিকে সতর্ক করে রেখেছিল, তাই তারাই সব ঝামেলা সামলেছে, আমি তো শুধু মায়ের কাছে কাছে ছিলাম। দুবোন আরও অনেক সুখ দুঃখের আলাপ করছিল, তখনই নিচ থেকে কলিং বেল বেজে ওঠে। অনু বলে, তুই দাঁড়া, আমি গিয়ে দেখছি। একটু পর কতগুলো প্যাকেট নিয়ে ভেতরে আসে অনু। অরু কৌতূহল নিয়ে শুধাল, এগুলো কি আপা? অনু নাক টেনে বলল, মনে হচ্ছে বিরিয়ানির প্যাকেট। বিরিয়ানির নাম শুনতেই সারাদিন না খাওয়া অরুর পেট গুড়গুড়ে ওঠে। ও উচ্ছ্বসিত হয়ে বলল, কি বলিস আপা, তুই মর্ডার করেছিস? অনু এদিক ওদিক না বোধক মাথা নাড়াল। অরু আবারও জিজ্ঞেস করল, তাহলে? অনু প্যাকেটগুলো টেবিলে রেখে বলল, তুই দাঁড়া, আমি কীর্তিক ভাইয়াকে একবার জিজ্ঞেস করে আসি। অনু কীর্তিকের রুমে নক করে ঢুকল। দরজাটা খোলাই ছিল। কীর্তিক ল্যাপটপে কিছু একটা করছিল তখন। অনু একটু ইতস্তত হয়ে বলল, মানে ভাইয়া, আপনি কি কোনো খাবার অর্ডার করেছিলেন? কীর্তিক সজোরে এদিক ওদিক নাড়াল, যার উত্তর না। অনু নিরাশ হয়ে যেতে যেতে বলল, তাহলে মনে হয় ভুল করে। কীর্তিক পিছন থেকে ডাকল, অনু। অনু ফিরে তাকাল। কীর্তিক গুছিয়ে একটা মিথ্যে বলে দিল, আমার মনে হয় তোরা ফার্স্ট টাইম এসেছিস তো, তাই কোম্পানি তোদের ওয়েলকাম গিফট হিসেবে খাবারগুলো পাঠিয়েছে। আফটার অল তোরা চেয়ারম্যানের মেয়ে। অনু শুনে খুশি হয়ে গেল। ওপর থেকে অরুকে ডেকে বলল, খা অরু, এগুলো কোম্পানি থেকে পাঠিয়েছে আমাদের জন্য। অরু আর অপেক্ষা করল না, সারা দিনের অভুক্ত পেটটাকে আশকারা দিতে বসে পড়ল পেট পুজো করতে। খুশি মন নিয়ে অনু চলে যেতেই কীর্তিক আবারও নিজের কাজে মন দিল।